কিভাবে জাপান তার এই জিনিসগুলোর কারণে বাকি দেশ থেকে এতটা এগিয়ে আছে, আর শেষ পর্যন্ত চীনা লোকদের চোখ এত ছোট কেন হয়। আর আপনি কি জানেন যে বিরাট কোহলির এই ব্যাট বানাতে পুরো 20 বছর সময় লেগেছিল, আর এই জলজ প্রাণীরা নিচের দিক থেকে কেমন দেখায়। আর আজ আমি আপনাদের এই ভিডিওতে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কিছু শাস্তি দেখাতে চলেছি, যেগুলো আপনি আপনার জীবনে খুবই কম দেখেছেন। তো বুঝতেই পারছেন ভিডিওটি আজকে ধামাকা হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আপনি কি জানেন যে বিরাট কোহলির এই ব্যাট বানাতে পুরো 20 বছরের বেশি সময় লেগেছিল? এই ব্যাটের গল্প শুরু হয় ইংল্যান্ডের গ্রেট লিস্ট গ্রামে। সেখান থেকে উৎপন্ন ইংলিশ উইলো গাছ থেকে বিশ্বের 75% প্রিমিয়াম ব্যাট তৈরি হয়। আর এই ইংলিশ উইলো গাছ কাশ্মীরি উইলোর তুলনায় অনেক হালকা ও শক্ত। এই গাছ লাগানোর জন্য এদের ডালপালা মাটিতে পুঁতে দেওয়া হয়। 15 থেকে 20 বছর যখন গাছের পরিধি প্রায় 1.4 মিটার হয়ে যায়, তখন এগুলোকে গোলাকার কাণ্ডে কাটা হয়। এরপর এই কাণ্ডগুলোকে ফালি করে ক্লেফটে রূপান্তর করা হয়। একটি পুরো ইংলিশ উইলো গাছ থেকে 40টি ক্লেফট তৈরি করা হয়, অর্থাৎ 40টি ব্যাট। এরপর এই ক্লেফটগুলো 1 বছর বাতাসে শুকানো হয়। তারপর 10 সপ্তাহ নিম্ন তাপমাত্রায় শুকানো চেম্বারে রাখা হয়। এরপর এই ক্লেফটগুলো ইংল্যান্ড থেকে প্রায় 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের মেরঠে এসএসজি এবং এসএস এর মতো কোম্পানিতে পৌঁছায়। সেখানে এগুলোকে 2 টন প্রতি বর্গ ইঞ্চি চাপে কম্প্রেস করে শক্ত বানানো হয়। এই প্রক্রিয়া এত সহজ নয়, কারণ বেশি চাপ দিলে ব্যাটের পিং শব্দ নষ্ট হয়ে যেতে পারে, আর কম চাপ দিলে ব্যাট দুর্বল হবে আর বলে ডেন্ট পড়ে যাবে। কম্প্রেস করার পর এগুলোকে মেশিন দিয়ে শেপড করা হয়। এরপর একজন মাস্টার কারিগর 3 ঘন্টা ধরে নিজের হাতে এগুলোকে চূড়ান্ত আকার দেন। এখানে মজার ব্যাপার হচ্ছে ব্যাটের হাতল ইংলিশ উইলো দিয়ে তৈরি হয় না, বরং মালয়েশিয়ান জঙ্গল থেকে আনা মনাউ ক্যান দিয়ে তৈরি করা হয়। এবং টপ লেভেলের ক্রিকেটাররা নিজেদের কাস্টম ব্যাট নিজেরাই বানান। যেমন সচিন টেন্ডুলকার 1.4 কেজি ব্যাট ব্যবহার করতেন। হার্দিক পান্ডিয়া তার ব্যাটে 200% এক্সট্রা বাঁকা করান। আর শেষ ধাপে ব্যাটকে হ্যামারিং স্টেপের মধ্য দিয়ে যেতে হয়। প্রায় 20 বছর ধরে অপেক্ষার পর অবশেষে এই ব্যাট ক্রিকেটারদের জন্য রেডি করে দেওয়া হয়। এই ভিডিওর পর আপনি বুঝতে পারবেন ট্যাটু আপনার শরীরের জন্য কতটা ক্ষতিকর। প্রথমত, আপনার শরীরের একটি অদৃশ্য নিরাপত্তার চেকপয়েন্ট আছে, যা আমাদের ধুলো ও ছোট ছোট ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। কিন্তু যখন আপনি ট্যাটু করান, তখন ট্যাটু মেশিনের সূচ আপনার ত্বকের দ্বিতীয় স্তরে ঢুকে সেই নিরাপত্তার চেকপয়েন্টকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে। এবার ত্বকের সবচেয়ে বাইরের স্তর এপিডার্মিসটা দেখি। এটা ত্বকের প্রথম স্তর। এখানে কালি দিলেও কয়েকদিনই তা মিলিয়ে যাবে। তাই ট্যাটু মেশিনের সূচ দ্বিতীয় স্তর ডার্মিস পর্যন্ত পৌঁছে যায়। এই প্রক্রিয়া শুরু হলে শরীর বুঝতে পারে কিছুটা গোলমাল আছে এবং তা ঠিক করতে ইমিউন সেল পাঠায়। এই ইমিউন সেলগুলো সেখানে কালি শোষণ করতে থাকে, কিন্তু সব কালি শোষণ করতে পারে না। ফলে কালি শরীরের দ্বিতীয় স্তরে জমা হয় এবং স্থায়ীভাবে জায়গা করে নেয়। কিন্তু 10 থেকে 20 বছরের মধ্যে ট্যাটুগুলো নিজ থেকেই বিবর্ণ হতে শুরু করে এবং এদের কালের কণাগুলো শরীরের প্রধান অঙ্গে ঢুকে যায় এবং এটা ভবিষ্যৎ ক্যান্সারের জন্য ঝুঁকি বাড়াতে পারে। তাই আমার মতে ভুলেও আপনার শরীরে কখনোই ট্যাটু করবেন না। এটা আপনার নিজের জন্যই অনেক বড় ক্ষতি করছে। আমি এখানে একটি কথা পরিষ্কার করে দিতে চাই, তাদের চোখ আসলে ছোট নয়। এর প্রধান কারণ হচ্ছে জেনেটিক্স ও মুখের গঠন। পূর্ব এশীয়দের চোখে একটি অতিরিক্ত চামড়ার ভাঁজ থাকে, যাকে অ্যাপিক্যান্থিক ফোল্ড বলে। এটি চোখের পাতার উপরে থাকে এবং চোখকে তুলনামূলক সরু বা ছোট দেখায়। এটা সম্পূর্ণ প্রাকৃতিক জিনগত বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, এখানে জেনেটিক্সের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, কারণ চীনা এবং অন্যান্য পূর্ব এশীয়দের মধ্যে এই চোখের আকৃতি প্রজন্ম থেকে প্রজন্ম সঞ্চারিত হয়ে আসছে। বিজ্ঞানীদের একটি তত্ত্ব হচ্ছে, পুরনো সময়ে পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে খুব ঠান্ডা আবহাওয়া এবং প্রবল বাতাস বইত এবং তাদের সরু চোখ তুষার ধুলো এবং ঠান্ডা বাতাস থেকে রক্ষা করতে সাহায্য করত। সংক্ষেপে, চীনা লোকদের চোখ আসলে ছোট নয়, শুধুমাত্র তাদের চোখের পাতার কারণেই আমাদের কাছে তা ছোট দেখায়। এটা মহান রব্বুল আলামিনের এক অসাধারণ সৃষ্টি। এটি এমন একটি মেশিন যার ভেতরে বসে আপনি ডাইভিং স্যুট ছাড়াই এবং না ভিজে সমুদ্রের নিচে যেতে পারেন। এটিকে বলা হয় ডাইভিং বেল। এটি ঠিক উল্টো গ্লাস পানির নিচে ডুবিয়ে ভেতরে বাতাস আটকে রাখার মতো কাজ করে। প্রথমে এই বেলটিকে পানির নিচে নামিয়ে তারপর চাপমুক্ত বাতাস পাম্প করে ভেতরের পানি বাইরে বের করে দেওয়া হয়। এতে ভেতরের শুষ্ক বাতাসের স্থান তৈরি হয়, যেখানে লোকজন স্বাচ্ছন্দ্যে যেতে পারে। কেউ যদি গবেষণা করতে চায় সেটাও করতে পারে। তবে নিচে যাওয়ার আগে ডুবুরিদের একটি প্রেসার চেম্বারের মধ্য দিয়ে যেতে হয়, যাতে তাদের দেহ পানির নিচে পরিবর্তিত চাপের সাথে মানিয়ে নিতে পারে। এরপর শুরু হয় সমুদ্রের গোপন রহস্য অন্বেষণ।
আপনার মনে হবে তারা যেন ভবিষ্যতে বসবাস করছে। জাপানে কিছু পাবলিক টয়লেট বাইরে থেকে পুরোপুরি স্বচ্ছ দেখায়, কিন্তু ভেতরে যেতেই তা স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা হয়ে যায়। আর কিটক্যাট চকলেটের কথা যদি বলি, জাপানে কিটক্যাটের সবচেয়ে অদ্ভুত ফ্লেভার পাওয়া যায়, যেমন মরিচের গুঁড়া, মিষ্টি আলো, সুইট কর্ন, সয়াবিন, তরমুজ, আম, এমনকি গ্রিন টি ফ্লেভারও আছে। রেলওয়ে স্টেশনে পিপল পুশার নামের এক বিশেষ স্টাফ থাকে এবং এ থেকেই বোঝা যাচ্ছে যে তাদের কাজ ট্রেনের দরজা বাইরে থেকে বন্ধ হবার আগে যত বেশি সম্ভব যাত্রীকে ট্রেনের ভেতরে ঢুকানো। আর জাপানের ট্রেন কখনো লেট হয় না। একটা রেকর্ড বলছে জাপানের একটি ট্রেন মাত্র 49 সেকেন্ড লেট হয়েছিল। এটাও একটা টেকনিক্যাল এররের কারণে 1 মিনিটও পূর্ণ হয়নি। সত্যি জাপান এভাবেই 2050 সালে বসবাস করছে বলে আমরা ধারণা করি। কুমির উপরের দিক থেকে এভাবে দেখা যায়, কিন্তু কখনো ভেবেছেন নিচের দিক থেকে কেমন দেখায়? ভিডিওতে দেখুন কুমির কিভাবে পানির নিচে নিজের শরীর ভাসিয়ে উপরে সম্পূর্ণ সমতল পৃষ্ঠে মুখ বের করে রাখে। এটা মূলত তারা তাদের শিকারকে বোকা বানানোর জন্য করে। যখন পাখি একটি তারে বসে তখন তার দুপা একই তারে থাকে, অর্থাৎ দুই জায়গায় একই ভোল্টেজ। আর কারেন্ট সবসময় উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে প্রবাহিত হয়, আর তখনই প্রবাহিত হয় যখন সম্পূর্ণ পথ পাওয়া যায়। যেহেতু পাখির দুই পা সমান বৈদ্যুতিক বিভবের তারে, তাই কারেন্ট পাখির ভেতর দিয়ে না গিয়ে সরাসরি তারের ছোট পথ বেছে নেয়। কিন্তু যদি পাখি নিম্ন বিভবের তার স্পর্শ করে, তাহলে উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে কারেন্ট প্রবাহিত হতে শুরু করবে, অর্থাৎ পাখি ভেতর দিয়ে কারেন্ট চলে যাবে এবং পাখির খেলা শেষ। প্রতি বছর জীববিজ্ঞানের পরীক্ষার জন্য ব্যাঙ বলি দেওয়া হয়। ব্যাঙ ব্যবহার করা হয় কারণ তাদের দেহের গঠন সহজ, আকার খুব ছোটও না আবার খুব বড়ও না, যা পরীক্ষার জন্য সুবিধা দেয়। উপরন্তু তাদের হৃৎপিণ্ড, ফুসফুস ও যকৃতের মতো অঙ্গ সহজেই দেখা যায় এবং তাদের অঙ্গ মানুষের সাথে অনেকটাই নাকি মিলে যায়। তাই পরীক্ষায় ব্যাঙ ব্যবহার করলে তা সহজে বোঝা যায়। এই কারণে জীববিজ্ঞানের পরীক্ষায় সবসময় ব্যাঙকেই বলি দেওয়া হয়। চলুন এবার কথা বলা যাক ইতিহাসের সবচেয়ে যন্ত্রণাদায়ক কিছু শাস্তি পদ্ধতি নিয়ে। এই শাস্তিতে মানুষের হাত পা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হতো। তারপর সেই দড়ি একটি রোলারে লাগিয়ে ধীরে ধীরে রোলার ঘোরানো হতো। দড়ি যত শক্ত হতো, লোকটির দেহ মাঝখান থেকে টেনে বিচ্ছিন্ন হয়ে যেত, যা ভাবতেই ঘা শিরশির করে ওঠে। এরপর রয়েছে ব্রেকিং হুইল। এতে একটি বন্দীকে বড় চাকায় বেঁধে পাহাড়ের দিকে ঠেলে দেওয়া হতো। চাকা ঘোরার সাথে সাথে লোকটির হাড়গোড় ভেঙে যেত এবং সেখানেই তার মৃত্যু হতো। যদি কোনোভাবে সে ব্যক্তি বেঁচে যায়, তাহলে তাকে কাকের খাবারের জন্য ফেলে দেওয়া হতো। তৃতীয়ত হচ্ছে চাইনিজ ওয়াটার টর্চার। এতে বন্দীকে কাঠের সাথে বেঁধে তার মাথার উপরে পানির ড্রাম রেখে ফোঁটা ফোঁটা পানি ফেলা হতো। শুরুতে এটা স্বাভাবিক বলে মনে হলেও সময়ের সাথে সাথে তার ত্বক ছিঁড়ে ফেলতো, সূর্যলোকে সংক্রমণ হতো, আর এভাবেই তার মৃত্যু হতো। তো বন্ধুরা, এমনই আরো মজার মজার ভিডিও দেখতে চাইলে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আল্লাহ হাফেজ।